বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সার্থকের মুখে পুলিশের নাম শুনে ময়ূরাক্ষের তীব্র আপত্তির পর ঘরের থমথমে ভাবটা যেন পাথরের মতো ভারী হয়ে উঠল। জুলাইকান্ত তখন সার্থকের লোহার মতো শক্ত হাতের মুঠোয় ছটফট করছে, কিন্তু মদের ঘোরে তার শরীর এতটাই অবশ যে সে নিজের সমস্ত শক্তি দিয়েও সার্থকের বাঁধন আলগা করতে পারছিল না। তার লাল চোখ দুটো দিয়ে এখন ভয়ের চোটে জল গড়াচ্ছে, আর মুখ দিয়ে এক নাগাড়ে লালা ঝরছে। সার্থক তাকে একটুও রেহাই না দিয়ে দরজার চৌখাটের সাথে চেপে ধরে রাখল। ময়ূরাক্ষী দেবী 2 পা এগিয়ে এসে সার্থকের হাতটা ধরে হ্যাঁচকা টান মারার চেষ্টা করে চিৎকার করে উঠলেন, সার্থক, তুমি এই বাড়ির কে যে তুমি এত বড় সিদ্ধান্ত নেবে? পুলিশ টাকার অধিকার তোমাকে কে দিয়েছে? জুলাইকান্ত সূর্যের বন্ধু, আমাদের অতিথি। সে একটু নেশার ঘোরে ভুলভাল কথা বলেছে বলে তুমি তাকে জেলে পাঠাবে? আর এতে আমাদের বংশের যে নাম ছড়াবে তা কি তোমার ওই মাথা দিয়ে ভেবে দেখেছ? লোক জানাজানি হলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? ময়ূরাক্ষীর এই নির্লজ্জ আত্মপক্ষ সমর্থন শুনে সার্থক এক চুলও নড়ল না, বরং তার চোয়াল আরও শক্ত হয়ে উঠল। সে ইন্দ্রদার দিকে তাকিয়ে বলল, বড় কর্তা, আপনিই ন্যায় অন্যায়ের বিচারক। আপনি আজ নিজের চোখে দেখলেন এই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার পুত্রবধূকে কি কুরুচিপূর্ণ ইঙ্গিত করল, আপনাকে নিয়ে কি তামাশা করল। এরপরেও কি একে পুলিশে দেওয়া অন্যায় হবে? আজ যদি একে ছেড়ে দেওয়া হয় তবে এই বাড়িতে আর কারও নিরাপত্তা বা সম্মান থাকবে না। ইন্দ্রদা এতক্ষণ নিজের রাগটা ভেতরের অগ্নিকুণ্ডের মতো চেপে রেখেছিলেন। সার্থকের কথার পিঠে তিনি ময়ূরাক্ষীর দিকে এক চরম ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন। তার কণ্ঠস্বর এবার আর চিৎকারের মতো শোনাল না, বরং এক গম্ভীর বজ্রনিনাদের মতো ঘরের দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ল। তিনি বললেন, ময়ূরাক্ষী, তুমি আভিজাত্যের কথা বলছ, অপমানের ভয় পাচ্ছ? একটা কুলামগার, একটা চরিত্রহীন পশুকে বাঁচানোর জন্য তুমি নিজের বাড়ির সম্মান বিসর্জন দিতে বসেছ? আজ জুলাইকান্ত যা করেছে তার চেয়েও বড় অপরাধ করেছে সূর্য। সে এই লোকের সাথে বসে ঘরের ভেতর মদের আসর বসিয়েছে, আর তুমি মা হয়ে তাকে শাসন করার বদলে আড়াল করছ। সার্থক যা বলেছে একদম ঠিক বলেছে। এই বাড়িতে কোনো অপরাধীর জায়গা নেই, সে যেই হোক না কেন। ইন্দ্রদার এই অনমনীয় রূপ দেখে সূর্য এবার ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। সে ভালো করেই জানে তার বাবা যদি একবার কোনো সিদ্ধান্ত নেন তবে দুনিয়ার কোনো শক্তি তা বদলাতে পারবে না। সূর্য ইন্দ্রদার পা জড়িয়ে ধরার চেষ্টা করে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি জুলাইকান্ত এতটা নিচে নেমে যাবে। আমি শুধু ওর সাথে একটু ব্যবসায়িক আলোচনা করতে বসেছিলাম। আমি কসম খেয়ে বলছি বাবা, আমি আর কোনোদিন মদে হাত দেব না। তুমি জুলাইকান্তকে যা খুশি করো, কিন্তু প্লিজ পুলিশ ডেকো না। পুলিশ এলে আমার কেরিয়ার, আমার ব্যবসা সব শেষ হয়ে যাবে বাবা। সূর্যের এই কাপুরুষোচিত আচরণ দেখে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা সোহাগের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। যে স্বামীকে সে এতকাল ভালোবেসে এসেছে, যার সম্মানের জন্য সে নিজের জীবন বাজি রাখতে পারে, সেই মানুষটা আজ নিজের অপরাধ ঢাকতে কতটা নিচে নেমে গেছে। সোহাগের বুকটা অভিমানে আর অপমানে ফেটে যাচ্ছিল, কিন্তু সে একটা শব্দও উচ্চারণ করল না। সে শুধু দেখছিল একটা মিথ্যে আর অহংকারের তাসের ঘর কিভাবে নিজের ওজনেই ভেঙে পড়ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার বাইরে অন্ধকারের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো তিয়াস। এতক্ষণ সে সমস্ত দৃশ্য আড়াল থেকে দেখে নিজের চোখের জল মুছে নিজেকে পাথর করে তুলেছে। তার হাতে ছিল একটা স্মার্টফোন। তিয়াসের হঠাৎ এভাবে ঘরের মাঝখানে চলে আসা দেখে জুলাইকান্ত নেশার ঘোরেও চিৎকার করে উঠল, ওই তো আমার মেয়ে, আমি বলেছিলাম না সূর্য, তিয়াস ওখানেই ছিল। তুই আমাকে বিশ্বাস করিসনি। তিয়াস নিজের বাবার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো শ্রদ্ধা বা ভালোবাসা ছিল না, ছিল শুধু এক তীব্র অবজ্ঞা। সে সোজা ইন্দ্রদার সামনে গিয়ে দাঁড়াল এবং অত্যন্ত দৃঢ় গলায় বলল, বড় কাকু, এরা এতক্ষণ শুধু মদ্যপান আর মাতলামি করছিল না, এরা এই বন্ধ ঘরের ভেতর বসে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল। আমি যখন দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন জুলাইকান্ত আর সূর্যবাবু আমাদের এই পুরো পরিবারটাকে ধ্বংস করার ছক কষছিল। তারা কথা বলছিল কিভাবে কোম্পানির অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে একটা বিশাল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া যায় এবং তার সমস্ত দোষ কিভাবে সার্থক আর সোহাগ বৌদির ঘাড়ে চাপানো যায়। তিয়াসের এই বিস্ফোরক দাবিতে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। ময়ূরাক্ষীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, আর সূর্য যেন নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না। ময়ূরাক্ষী গলা উঁচু করে তিয়াসকে থামানোর চেষ্টা করে বললেন, চুপ কর তিয়াস, তুই নিজের বাপের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলছিস? নিজের মুখ সামলা। তোর মতো একটা মেয়ে এই বাড়ির ছেলেদের নামে যা তা অপবাদ দেবে আর আমরা তা মেনে নেব? তিয়াস এতটুকুও ভয় না পেয়ে নিজের হাতের ফোনটা অন করল এবং বলল, আমি কোনো মিথ্যা কথা বলছি না জেঠিমা। আমি জানতাম আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না, তাই যখন এরা ঘরের ভেতর বসে এই চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছিল তখন আমি দরজার ফাঁক দিয়ে এদের সমস্ত কথোপকথনের অডিও এবং ভিডিও রেকর্ড করে নিয়েছি।
এই দেখুন, এখানে স্পষ্ট শোনা যাচ্ছে সূর্যবাবী বলছেন কিভাবে সার্থককে ফাঁসিয়ে তারা দুজনে মিলে কোম্পানির মালিকানা হাতিয়ে নেবে। তিয়াসের ফোন প্লে করতেই ঘরের ভেতর সূর্যের চেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল, যেখানে সে স্পষ্ট করে বলছিল কিভাবে সার্থককে ফাঁসিয়ে তারা দুজনে মিলে কোম্পানির মালিকানা হাতিয়ে নেবে। এই অকাট্য প্রমাণ শোনার পর ইন্দ্রদার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। নিজের জন্ম দেওয়া ছেলে যে এতটা বিশ্বাসঘাতক হতে পারে তা তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। তিনি তিয়াসের হাত থেকে ফোনটা নিলেন এবং সূর্যের দিকে তাকিয়ে বললেন, সূর্য, তুই শুধু এই বাড়ির কুলাঙ্গার নস, তুই একটা অপরাধী। তুই নিজের ভাইকে, নিজের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিস। এই কথা বলেই ইন্দ্রদা পকেট থেকে নিজের ফোনটা বের করলেন এবং সরাসরি লোকাল থানার আইসিকে ফোন লাগালেন। ফোনের ওপাশ থেকে সাড়া আসতেই ইন্দ্রদা অত্যন্ত কঠোর গলায় বললেন, হ্যালো, আমি ইন্দ্রনাথ চৌধুরী বলছি। আমার বাড়িতে এক্ষুনি একটা পুলিশ ভ্যান পাঠান। এখানে দুজন চোর আর জালিয়াতকে হাতে নাতে ধরা হয়েছে। আমি নিজে তাদের নামে এফআইআর দায়ের করছি। ইন্দ্রদার এই ফোনের পর জুলাইকান্তের নেশা যেন এক ঝটকায় পুরোপুরি কেটে গেল। সে সার্থকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পাগলের মতো হাত পা ছুটতে লাগল, কিন্তু সার্থক তাকে 1 ইঞ্চিও নড়তে দিল না। সূর্য মেঝেতে পড়ে পাগলের মতো মাথা খুঁড়তে লাগল, আর ময়ূরাক্ষী দেবী সোফায় বসে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। কিন্তু এই কান্না